নমস্কার। আবার একবার কবিতা পড়ার জন্য বসেছি। জীবনের যতটা সময় ছিল সেই সময়টুকু জুড়ে জীবন ছিল না। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আমরা শরীরীভাবে বেঁচে থাকি, আমরা সাধারণভাবে সেটাকে জীবন মনে করি, কিন্তু আসলে আমাদেরকে জীবন গড়ে নিতে হয়। যদি আমরা জীবন গড়ে না নিতে পারি তাহলে আমাদের জীবনের মধ্যে জীবন থাকে না। আমার ক্ষেত্রে তেমনটা হয়েছে। আমার জন্ম থেকে আজ পর্যন্ত 65 বছর পর্যন্ত আমার জীবনের মধ্যে জীবন নেই। সম্পূর্ণ যে সময়টা, সেই সময়টি তার নিজের গরজে প্রবাহিত হয়েছে। আমার কথা সে শুনতে চায়নি, জানতে চায়নি, আর আমিও কখনো তাকে কমেন্ট করিনি। আমিও কখনো তাকে বলিনি আমার কথা শোনো, এই কথা আমি কখনো বলিনি। যার জন্যে জীবন গড়ে নেওয়া হয়নি। আর জীবন যার গড়ে নেওয়া হয় না তার কখনো জীবন থাকে না। তো আমি এখন অনেক বাচ্চা ছেলে মেয়েদের দেখি যারা আমাদের পুত্র সম, কন্যা সম, তাদেরকে দেখি আমাদের দেশের যে সরকারগুলি রয়েছে ক্ষমতায়, এগুলো তো সব অকর্মণ্য। এরা শিক্ষিত ছেলে মেয়েদের তাদের যে শিক্ষা, তাদের যে যোগ্যতা, তাদের যে ক্ষমতা, তাদের যে ধীশক্তি, তাদের যে উদ্ভাবনী শক্তি, এগুলোর কোনোটাকেই আমাদের দেশের সরকারগুলি, রাজ্য সরকারগুলি এবং কেন্দ্র সরকার, এরা কেউই মূল্য দেয় না। বিশেষত ইদানিংকালে, বিশেষত বেশ কয়েক বছর ধরে, আপনি ধরতে পারেন গত 2 দশকভাবে এটা খুব প্রকট হয়েছে। তারও আগে ছিল না তা নয়, তবে গত 2 দশক ধরে এটা খুব প্রকট হয়েছে। মানব সম্পদকে তার প্রাপ্য সম্মান না দেওয়াটা আমাদের সরকারের একটা সরকারগুলির একটি চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে উঠেছে। এখন জীবনের তো ধর্ম আছে। জীবন মানেই হচ্ছে লড়াই। যেখানে লড়াই নেই সেখানে জীবন নেই। তাই যেখানে জীবন নেই তাকে নিয়ে আমাদের কোনো কথা নেই, কারণ তাকে তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না। যার জীবন নেই তাকে আমরা খুঁজে পাবো কোথা থেকে? আমরা তো কাজ দেখে আমরা মানুষ খুঁজি, মানুষ পাই। আর কাজ কে করে না? যে লড়াই করে। তাহলে যে লড়াই করছে তারই জীবন আছে, সেই কাজ করছে, আর তার কাজ দেখেই আমরা তার জীবনটাকে শনাক্ত করতে পারছি। তো এরকম অনেক বাচ্চা ছেলে মেয়েকে ইদানিংকালে দেখছি, এরা বিভিন্ন কাজকর্মে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, হাতের কাজ, বিভিন্ন রকমভাবে তাদের ধীশক্তি, উদ্ভাবনী শক্তি, বিভিন্ন রকম, মানে সেগুলো বলবার মতো যোগ্যতা আবার নেই। আমি সে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহালও নই। তো তারা নিজেদেরকে নিজেরা প্রতিষ্ঠিত করার কাজে মগ্ন রয়েছেন। এটা আমার ভেতরে একটা খুব ভালো লাগা কাজ করে। আমি হয়তো বিষয়টা বুঝি না, আমি হয়তো বিষয়টা বোঝবার জন্যে যে পদে আসীন থাকা দরকার, সেই পদ আমার নেই। তাই পদহীনভাবেও আমি কিছুটা অনুভব করতে পারি বলে আমার বিশ্বাস।
এখন আমার বিশ্বাস তো অন্য সকলের বিশ্বাস নাও হতে পারে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার বিশ্বাস নিয়ে আমি বিশ্বস্ত। তো এইসব ছেলে মেয়েগুলো ইদানিংকালে বিভিন্ন কাজের মধ্য থেকে একটি কাজ হচ্ছে প্রকাশনা জগৎ। এই প্রকাশনা জগতে অনেকগুলি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা খুব দক্ষতার সঙ্গে কাজ করছে, তাদের রুচিবোধ রয়েছে, তাদের শিক্ষার স্পষ্টতা রয়েছে, শিক্ষার স্বচ্ছতা রয়েছে, শিক্ষার পরিশীলিত উচ্চারণ রয়েছে। উচ্চারণ যে সবসময় জিহ্বায় করতে হয় তা তো নয়। আমি কাজের মধ্যে উচ্চারণ দেখি, লোকের চোখের মধ্যে উচ্চারণ দেখি, লোকে যখন রাস্তা অতিক্রম করে তার মধ্যে তার উচ্চারণ দেখি। এই সব উচ্চারণ এই ছেলে মেয়েগুলির কাজের মধ্যে রয়েছে, স্পষ্ট হয়ে রয়েছে। এবং এখনো পর্যন্ত কম বয়সোচিত কারণে এখনো পর্যন্ত এদের মধ্যে তথাকথিতভাবে কোনো করাপশন দেখা যাচ্ছে না, কোনো অসাধুতা, অস্বচ্ছতা এদের মধ্যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি তো ঈশ্বরে বিশ্বাসী নই, ভগবানে বিশ্বাসী নই, অলৌকিকতায় বিশ্বাসী নই বলে আমি মনে করি। তো সেই জন্যে আমি অন্য কারুর কাছে প্রার্থনা করতে পারবো না। আমি নিজের কাছেই নিজে প্রার্থনা করি যে এই সব ছেলেমেয়েগুলোর মধ্যে আমি যেন কখনো কোনো মলিনতা দেখতে না পাই। যদি বা বয়সোচিত কারণে কখনো এদের মধ্যে মলিনতা আসে, তা যেন আমার আবিষ্কার করা না হয়ে ওঠে। আমি এদেরকে যত সুন্দরভাবে দেখছি, এরা যেন ততটা সুন্দরভাবেই আমার কাছে থেকে যায়। আজকে এইরকম একটি আমার সন্তান সম ছেলে, যদিও আমি তাকে ছেলে বলছি, কিন্তু সে সমস্ত দিক দিয়ে আমার চেয়ে যোগ্যতায় সমস্ত দিক দিয়ে অধিকতর বেশি। সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে কি জানেন তো, তিনি হচ্ছেন গণিতে স্নাতকোত্তর। এখন এই গণিতের কথা শুনলেই সাধারণত মানুষ ভয় পায়, কবিরা তো বিশেষত। তো এই বালকটি গণিতে স্নাতকোত্তর, গণিতের শিক্ষক একজন। তার বয়স জন্ম কবে না, মাত্র 1993 সাল। মানে তিনি একদম সদ্য প্রস্ফুটিত তরুণ। 7 আর 25, 32 বছর বয়স। তো এই ছেলেটি, আর বোধহয় ছেলে বলা উচিত নয়, ভদ্রলোক বলা উচিত। তো এই ভদ্রলোক, এনার নাম হচ্ছে মধুসূদন রায়। এই মধুসূদন রায়ের সম্ভবত এটি হয়তো সম্ভবত তার প্রথম কবিতার বই বলে আমার মনে হচ্ছে, কারণ এই বইটি যেখান থেকে এবং যে কারণে ছাপা হয়েছিল সেখানে একদম তরুণতম কবিদেরই কবিতা বই ছাপা হয়। এই বইটি প্রকাশ হয়েছিল 2020 সালে। 2020 সালে এই বইটি প্রকাশ হয়েছিল। বইটি প্রকাশ করেছিলেন রার বনতলী বলে আরেকটি লিটল ম্যাগাজিন আছে, তার সম্পাদক বিশ্বজিৎ আকুরে। তিনি এই বইটি প্রকাশ করেছিলেন 2020 সালে। একটি সম্ভবত 1 ফরমার বই, 16 পাতার একটি বই, চটি বই। প্রথম বইটিতেই মধুসূদন যে মধুসূদন, সেটার ছাপ তিনি রেখেছিলেন। এটার পাণ্ডুলিপি আকারে যখন এটি ছিল তখনই এটি আমি পড়েছিলাম। তো যদিচ আমি এই বইটি অনেকবার পড়েছি, এই পাণ্ডুলিপি আকারে আমি এই কবিতা পড়েছি, তথাপি আমার আগে থেকে বলে রাখা উচিত। আর আপনারা সকলেই জানেন আমার বিচিত্র রকমের অক্ষমতা অযোগ্যতা সম্পর্কে।
তাই আমি এই বইটার কবিতাগুলো এখন যখন পড়তে যাব, ভয় লাগে। তো প্রথম কথা, আমার ভিডিও করতে ভয় লাগে। দ্বিতীয় কথা, আমার কবিতা পড়তে ভয় লাগে। তৃতীয় কথা, আমার আপনাদেরকে ভয় লাগে। আর চতুর্থ কথা, আমার এই সন্তান সম এই কবিকে আমি খুব ভয় পাই। আমি একে স্যার বলে সম্বোধন করি। তো এই স্যারের কবিতা আমি এখন পড়ছি, মধুসূদন স্যারের কবিতা, বসন্ত পুরুষ বইটির নাম। আলো অন্ধকার যাপনের গল্প। ঘুমের ভিতর তোমাকে দেবীর মতো লাগে। চারিদিকে জ্যোতির ছটা, মুখময় অযান্ত্রিক কোলাজ। এগিয়ে যেতে পারি না কিছুতেই, কে যেন আটকে রেখেছে শরীরটাকে। জলছাপের মতো পর্দা ভেসে যাচ্ছে এদিকে ওদিকে। আলোর এত মুগ্ধতা আগে বুঝিনি কেন। সবটুকু পর্দা সরে গেলে কেবল আর্তনাদ। কঙ্কালের শাড়ি, অতীতের সন্তাপে চোখ বুজিয়ে নি। অলিক স্বপ্ন নয়, ঘুমের ভিতর দু চোখে কেবল অন্ধকার দাও। 16 পাতার বই হলেও সবকটি কবিতা পড়া উচিত নয়, আর পড়া সম্ভব নয়, কারণ বইটার প্রতি আকর্ষণ চলে যাবে সব কবিতা আমি যদি পড়ে ফেলি। যেহেতু এটি বসন্ত পুরুষ কবিতার বইটির নাম, আমি বসন্ত পুরুষ, এখানে দুটো কবিতা আছে, আমি একটা পড়ব। বসন্ত পুরুষ 1। আসছি বলে তুমি চলে গেলে খরস্রোতা নদীর মতো। তারপর থেকে শুকনো বুকে কেবল দাঁড়ের শব্দ। বসন্ত পুরুষ বৃষ্টিকে ভালোবেসে শ্রাবণ ডেকেছিল, তুমি ফিরিয়ে দিলে শোক। শিখিয়ে দিলে নষ্ট দুপুরের ঘামে কিভাবে চাতকের মতো বৃষ্টি চেয়ে নিতে হয়। চাওয়ার ছিল অনেক কিছুই, ফিরিয়ে দেওয়ার ছিল তারও বেশি। সব হিসাব পাটিগণিত মেনে হয় না, শুধু টুকরো টুকরো জ্যামিতির ভগ্নাংশ জানে সন্তাপীর মন। অনাঘ্রাতা মেঘের মতো বৃষ্টিতে ভিজে আমি কেবল বৃষ্টির খোঁজ করেছি। অলস দুপুরের নিষ্প্রিয় ব্যথা দিয়ে কবিতা লিখছে বসন্ত পুরুষ। অভিমানী রুদ্র পলাশ ভেজাতে চাইছে তোমাকেও। তোমার অনন্ত ব্যথা জন্ম জানে ঘুমিয়ে থাকা মানুষ আসলে অর্ধমৃত। আলোক সম্পাত। অনন্ত আলোকবর্ষ পার হয়ে যাচ্ছে। বুকের ভিতর হৈমন্তিক নির্বাসন। বুক পকেটের ডাকবাক্সে অভিমান, মন কেমনের শীত রঙে গভীর চৌকাঠ। চোখের করিডোরে অসংখ্য মানুষের ভিড়। বাষ্পে ভেজা কায়ায় কারুর ঠিকানা লেখা নেই। পরকীয়া। ওই 5 আগুলে প্রেম ছিল না, ছিল জিব্রাল্টার প্রণালীর সবুজ জলের ছোঁয়া, কিছুটা ছোঁয়াচে রোগের মতো। বিচ্ছেদে রজস্বলা চোখে মৌসিম রামের বৃষ্টি এলো। এলো ফেসবুকের উদ্দামী ভালোবাসা। জীবাশ্মের দেশে স্মৃতি পড়ে থাকে অবৈধ সন্তানের মতো। সারা গায়ে লেগে থাকে সঙ্গম ক্লান্তি। শেষ কবিতা পড়ব, পরাগ।
ভালোবাসাকে সংক্রামক ব্যাধি ভেবে দূরত্ব বাড়িয়েছ তুমি, অথচ এই ফুরিয়ে আসা আলোয় গাছের বাকলে লিখেছ প্রেমিকের নাম। পাতার পর পাতা বিরহের সুরে গান লিখেছ তুমি। নদীর প্রতিকূল স্রোতকে জীবন ভেবেই ছড়িয়ে দিয়েছ সৌন্দর্যের বীজ। উপশম চেয়েছ তুমি, তাই নাম না জানা পথের ব্রিজে অপেক্ষা করেছ আগন্তুকের। বোধ আর ব্যাধির ক্ষয়িষ্ণু যাপনের আদলকে দুঃখময় সংসার ভেবেছে ফকির জীবন। নাগরিক ঈর্ষার পাশে শাশ্বত সুখের সারিটুকু থাক। এই পড়লাম কবি মধুসূদন রায়ের কবিতা বসন্ত পুরুষ বই থেকে। মধুসূদন রায়ের পরিচয় আগেই প্রথমেই বলে দিয়েছি, তার জন্ম তারিখও বলেছি, তার লেখাপড়া শিক্ষাগত যোগ্যতার কথাও বলেছি। প্রকাশনার জগতে যে তিনি একটি উজ্জ্বল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছেন সে কথাও বলেছি, খুব ভালো ভালো কাজ করছেন। তার প্রকাশনা সংস্থার নাম হচ্ছে বার্ডনিক। বার্ডনিক এখন প্রায় কবিতার জগতে প্রায় সকলেই বার্ডনিককে চিনে গেছেন। আজকে আপনারা সবাই জানতে পারলেন যে মধুসূদন রায় আমার একজন গণিতের শিক্ষক। নমস্কার।